নমস্কার বন্ধুগণ, গল্পের বই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখানে তোমরা নানান ধরনের গল্পের অনুভূতি নিতে পারবে, যেমন ভূতের গল্প, রাজা রানীর গল্প, পৌরাণিক গল্প, রহস্য রোমাঞ্চকর ডিটেকটিভ গল্প। তো আজকের গল্প সংগৃহীত বেতাল পঞ্চবিংশতি ও 32 সিংহাসনের প্রথম পর্ব। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আরও বাকি পর্বের আপডেট পেতে। তো বেশি দেরি না করে আজকের গল্প শুরু করছি। তো আজকের গল্পের নাম হলো রাজা বিক্রমাদিত্য ও যক্ষ। প্রাচীনকালে উজ্জয়িনী নামে এক প্রসিদ্ধ নগর ছিল। বিদ্যা ও জ্ঞান চর্চার জন্য এই নগরের খ্যাতি ছিল। বিখ্যাত পণ্ডিত ও জ্ঞানীগুণী ব্যক্তি বাস করতেন সেখানে। দেশ বিদেশ থেকে ছাত্ররা বিদ্যা শিক্ষার জন্য তাঁদের কাছে আসত। উজ্জয়িনীর রাজার নাম ছিল গন্ধর্ব সেন। তার বিবিধ গুণ ও সুশাসনের কথা লোকের মুখে মুখে ফিরত। রাজা গন্ধর্ব সেনের ছিল 4 রানী ও 6 পুত্র। রাজপুত্রেরাও উপযুক্ত গুরুর কাছে শিক্ষা লাভ করে পণ্ডিত্য ও নানা বিদ্যায় পারদর্শী হন। সেখানে নিয়ম ছিল, রাজা মারা গেলে তাঁর বড় ছেলে সিংহাসনে বসবেন, তিনি হতেন পরবর্তী রাজা। গন্ধর্ব সেনের বড় ছেলের নাম ছিল শঙ্কু। পিতার মৃত্যুর পর তিনি উজ্জয়িনীর রাজা হন, কিন্তু তিনি বেশি দিন রাজত্ব করতে পারেননি। শঙ্কুর ছোট ভাইয়ের নাম বিক্রমাদিত্য। তিনি ছিলেন বিদ্বান, বুদ্ধিমান, সাহস ও পরাক্রমেও তাঁর খ্যাতি ছিল। শঙ্কু রাজা হওয়ায় বিক্রমাদিত্য খুশি হতে পারেননি। সিংহাসনের লোভে বড় ভাই শঙ্কুকে গোপনে হত্যা করেন তিনি, আর নিজে রাজা হন। অন্যায়ভাবে সিংহাসন অধিকার করলেও রাজা হিসেবে বিক্রমাদিত্য উপযুক্ত ছিলেন। অল্প দিনেই ন্যায় পরায়ণ ও বিচক্ষণ শাসক হিসেবে তাঁর খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে একের পর এক রাজ্য জয় করে উজ্জয়িনীর সীমা বহুদূর পর্যন্ত বাড়িয়ে নেন। বিক্রমাদিত্য হলেন সম্রাট, বিশাল এক সাম্রাজ্যের অধিকারী। রাজা মহারাজাদের মাথার মুকুট তার পায়ে এসে গড়াগড়ি খেত। সম্রাট বিক্রমাদিত্য নিজের নামে বিক্রমোদ্ধ প্রচলিত করলেন। তার বিশাল সাম্রাজ্যে কোথাও কোনো অশান্তি বিশৃঙ্খলা নেই, প্রজাদের সুখ সমৃদ্ধি বাড়ছে। একদিন বিক্রমাদিত্য ভাবলেন, রাজপ্রাসাদের ভোগ সুখে দিন কাটছে তার, প্রজাদের সুখ দুঃখের খবরাখবর ঠিকভাবে নেওয়া হচ্ছে না। তিনি সকল প্রজার প্রতিপালক, রক্ষক, তাদের দিন কিভাবে কাটছে, রাজকর্মচারীরা প্রজাদের সঙ্গে কেমন ব্যবহার করছে, সেই খোঁজ খবর নেওয়া তাঁর কর্তব্য। রাজা মনস্থ করলেন, নিজের ছদ্মবেশে ঘুরে ঘুরে প্রজাদের অবস্থা দেখবেন, সকলের সঙ্গে আলাপ করে তাদের অভাব অভিযোগের কথা শুনবেন। তারপর একদিন সাম্রাজ্যের ভার তার ভাই ভৃত্যহরির হাতে দিয়ে বিক্রমাদিত্য সন্ন্যাসীর বেশে দেশ ভ্রমণে বের হলেন। ছদ্মবেশী বিক্রমাদিত্য তার সাম্রাজ্যের শহরে গ্রামে ঘুরছেন। এই সময় একদিন একটা দুঃসংবাদ তিনি শুনতে পেলেন। তিনি শুনলেন, স্ত্রীর সঙ্গে বিবাদ করে ভৃত্যহরি রাজ্যপাট ফেলে বনে গিয়ে যোগ সাধনায় মন দিয়েছেন। ভৃত্যহরির হাতেই সাম্রাজ্যের ভার দিয়ে এসেছিলেন বিক্রমাদিত্য। তাই এই খবর পাওয়া মাত্রই খুবই উদ্বিগ্ন হয়ে উজ্জয়িনীর দিকে যাত্রা করলেন। একদিকে উজ্জয়িনীর সিংহাসনে রাজা না থাকায় চারিদিকে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। প্রজাদের দুরবস্থার এক শেষ হচ্ছে, সাম্রাজ্যের শত্রুরা নানা দিকে মাথাচাড়া দিয়ে উঠছে। উজ্জয়িনীর অরাজক অবস্থা দেখে দেবরাজ ইন্দ্র খুবই চিন্তিত হয়ে পড়েন। নগর রক্ষার জন্য তিনি অবিলম্বে এক যক্ষকে সেখানে পাঠিয়ে দেন। সেই যক্ষ সতর্কতার সঙ্গে দিন রাত উজ্জয়িনীর নগর পাহারা দিচ্ছিল। তার চোখ এড়িয়ে এমনকি একটি মাছেরও নগরে প্রবেশ করাবার উপায় ছিল না। যক্ষ বিক্রমাদিত্যকে চিনত না। একদিন গভীর রাতে সে দেখে একটা লোক হন্তদন্ত হয়ে নগরে ঢুকছে। যক্ষ সঙ্গে সঙ্গে লোকটার পথ আটকে দাঁড়ালো। হাঁক ছেড়ে সে বলল, এই, কোথায় যাচ্ছিস? আমাকে না জানিয়ে নগরে ঢুকছিস? তোর সাহস তো মন্দ না। কে তুই? তোর নাম কি? বিক্রমাদিত্য ছিলেন সাহসী ও বীর, ভয় কাকে বলে জানতেন না। তিনি বুক টান করে দাঁড়িয়ে বললেন, আমি সম্রাট বিক্রমাদিত্য, আমার রাজধানীতে যাচ্ছি। কিন্তু তুই কে? তুই আমার পদ আটকে দাঁড়িয়েছিস কোন সাহসে? যক্ষ বলল, আমি যক্ষ। দেবরাজ ইন্দ্র আমাকে এই নগরের পাহারা দেবার জন্য পাঠিয়েছেন। তাঁর অনুমতি ছাড়া তো তোকে নগরে ঢুকতে দেব না। আর তুই যদি সত্যি রাজা বিক্রমাদিত্য হোস, তবে আমার সঙ্গে যুদ্ধ করে শক্তির পরীক্ষা দে।
যদি জিতিস তবে বুঝবো তুই সত্যিই বিক্রমাদিত্য, তোকে পথ ছেড়ে দেব। এই কথা শুনে বিক্রমাদিত্যের প্রচণ্ড রাগ হলো। তিনি তক্ষুনি যক্ষের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে দাঁড়ালেন। তখন দুজনের মধ্যে ঘোরতর মল্লযুদ্ধ বেঁধে গেল। অল্প সময়ের মধ্যেই বিক্রমাদিত্যের আঘাতে যক্ষ ধরাশায়ী হয়। তিনি যক্ষের বুকের ওপর চেপে বসলেন। তখন যক্ষ কাতর গলায় বলল, মহারাজ, আমি পরাভূত হয়েছি। আপনার পরাক্রম দেখে বুঝলাম আপনি যথার্থই সম্রাট বিক্রমাদিত্য। দয়া করে এখন আমাকে ছেড়ে দিন, আমি আপনার প্রাণ রক্ষা করব। এই কথা শুনে বিক্রমাদিত্য অট্টহাসি হাসলেন। পরে বললেন, ওরে নির্বোধ যক্ষ, আমি ইচ্ছা করলেই তোকে এখন মেরে ফেলতে পারি। তোর প্রাণ আমার হাতে, আর তুই কিনা বলছিস আমার প্রাণ বাঁচাবি। যক্ষ তখন বিনয়ের সঙ্গে বলল, মহারাজ, আমি ঠিকই কথা বলছি। আপনাকে মারার চক্রান্ত হচ্ছে, তাই আমি এ কথা বলছি। আমার সব কথা আগে শুনুন, তারপর যেমন বলবো যদি সেই মতো কাজ করেন তবে দীর্ঘদিন বেঁচে থেকে সুখে রাজত্ব করতে পারবেন। যক্ষের কথা শুনে বিক্রমাদিত্য খুবই বিস্মিত হলেন। তিনি তক্ষুনি যক্ষের বুকের ওপর থেকে উঠে দাঁড়ালেন আর উৎকণ্ঠার সঙ্গে জিজ্ঞাসা করলেন, তুই কি জানিস বল। তখন যক্ষ বিক্রমাদিত্যকে এক চমকপ্রদ কাহিনী শোনালেন। একদিন বিক্রমাদিত্য সিংহাসনে বসে আছেন, সভাসদরাও তার সামনে রয়েছে, রাজসভার কাজ চলছে। এমন সময় এক সন্ন্যাসী এলেন রাজসভায়। সন্ন্যাসীর নাম শান্তশীল। তিনি রাজার সঙ্গে নানা বিষয়ে আলোচনা করলেন। তারপর রাজার হাতে একটা ফল দিয়ে তাকে আশীর্বাদ করে বিদায় নিলেন। রাজার মুহূর্তের জন্য যক্ষের কথা ভোলেনি। তাই সন্ন্যাসী চলে যাওয়ার পর চিন্তা করতে লাগলেন, কে এই সন্ন্যাসী? যক্ষ যে যোগীর কথা বলেছিল এই সন্ন্যাসীই সে? না জেনে তার দেওয়া ফলটা খাওয়া ঠিক হবে না। বিক্রমাদিত্য ফল খেলেন না, তবে আশীর্বাদ ফলের অসম্মানও করলেন না। তিনি যত্ন করে ফলটা রাজভাণ্ডারে রেখে দিলেন। সন্ন্যাসী কিন্তু এরপর থেকে রোজই আসতে লাগলেন, আর দু চার কথা বলার পর যাওয়ার সময় একটা করে ফল রাজার হাতে দিয়ে তাঁকে আশীর্বাদ করে যান। রাজাও সব ফল রাজভাণ্ডারে একই জায়গায় রেখে দেন। একদিন বিক্রমাদিত্য তাঁর সভাসদদের বললেন, অনেক দিন আমার ঘোড়াশাল পরিদর্শন করা হচ্ছে না, চলুন সকলে মিলে আজ ঘুরে দেখে আসা যাক। সভাসদদের সঙ্গে নিয়ে তিনি ঘোড়াশালায় এলেন। এমন সময় সন্ন্যাসী সেখানে উপস্থিত হয়ে প্রতিদিনের মতন রাজার হাতে একটি ফল দিলেন। হঠাৎ ফলটি রাজার হাত থেকে মাটিতে পড়ে গেল, আর তার ভিতর থেকে বের হলো একটা অপূর্ব রত্ন। রাজা অবাক হয়ে সাধুকে বললেন, এ যে দেখছি মহামূল্যবান রত্ন, এমন রত্নফল আপনি আমাকে কেন দিলেন? সন্ন্যাসী বললেন, মহারাজ, রাজা, গুরু, দেবস্থান, জ্যোতিষী এবং বৈদ্যের কাছে খালি হাতে যেতে নেই। এসব স্থানে দর্শনী রাখাই রীতি, তাই আমি একটি ফল নিয়ে আসি। আমি এতদিন যতগুলো ফল আপনাকে দিয়েছি প্রত্যেকটির মধ্যেই একই রকম রত্ন আছে। এই কথা শুনে বিক্রমাদিত্য অবাক হলেন। তিনি তক্ষুনি সেই ফলগুলি রাজভাণ্ডারে থেকে নিয়ে আসার জন্য কোষাধ্যক্ষকে আদেশ দিলেন। ফল আনা হলো, সেগুলো ভেঙে দেখা গেল প্রত্যেকটিরই মধ্যে রত্ন আছে। এরপর বিক্রমাদিত্য রাজসভায় ফিরে গেলেন। ডেকে পাঠালেন জহুরীকে। জহুরী এলেন। তিনি বললেন, এই রত্নগুলি তুমি ভালোভাবে পরীক্ষা করে দেখো, এসবের যথার্থ মূল্য কত আমি জানতে চাই। তখন জহুরী প্রত্যেকটি রত্ন লক্ষণ পরীক্ষা করে জানালো, মহারাজ, এসবই অমূল্য রত্ন, কোনোটির গায়ে কোনো খুঁত নেই। এক একটি রত্নের মূল্য কোটি মুদ্রারও বেশি। শুনে রাজা খুবই আহ্লাদিত হলেন। তিনি সন্ন্যাসীর হাত ধরে বললেন, যোগীবর, আমার সমস্ত সাম্রাজ্যও আপনার দেওয়া এই রত্নগুলির দামের সমান নয়। আপনি সন্ন্যাসী হয়ে এই সব অমূল্য রত্ন কোথায় পেলেন, আর কেনই বা আমায় দিলেন, এ কথা জানতে ইচ্ছা হচ্ছে। সন্ন্যাসী বললেন, মহারাজ, সব কথা সকলের সামনে বলা চলে না। বিশেষ করে ঔষধি, মন্ত্রণা আর সংসারের অশান্তির কথা 5 কান করা ঠিক নয়। তার মধ্যে মন্ত্রণা হতে হবে 2 কানে, 3 কান হলে তার গোপন থাকে না। যদি অনুমতি করেন তবে নির্জনে গিয়ে আপনাকে বলতে পারি। বিক্রমাদিত্য তখন সন্ন্যাসীকে আলাদা একটি ঘরে নিয়ে গেলেন। তাকে উপযুক্ত আসনে বসিয়ে বললেন, যোগীবর, আপনি আমাকে এতগুলো অমূল্য রত্ন দিলেন, অথচ একদিনও আমার প্রাসাদে জল গ্রহণ করলেন না। এর জন্য আমি খুবই লজ্জিত হয়েছি।
আপনার বিশেষ কোনো অভিলাষ থাকলে দয়া করে বলুন, আমি প্রাণ দিয়ে হলেও তা পূরণ করার চেষ্টা করব। সন্ন্যাসী বললেন, মহারাজ, গোদাবরীর তীরে শ্মশানে আমি মন্ত্রসিদ্ধি করব, সংকল্প করেছি। তাতে আমার অনেক ক্ষমতা লাভ হবে। আপনার কাছে আমার অনুরোধ, আপনি একদিন সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত আমার আশ্রমে থাকবেন। আপনি উপস্থিত থাকলে আমার মন্ত্র সার্থক হবে। বিক্রমাদিত্য বললেন, আমি নিশ্চয়ই যাব। কবে যেতে হবে বলুন। সন্ন্যাসী বললেন, আগামী ভাদ্র কৃষ্ণ চতুর্দশীর তিথিতে সন্ধ্যাকালে একা আমার আশ্রমে আসবেন। এই বলে বিক্রমাদিত্যকে আশীর্বাদ করে সন্ন্যাসী চলে গেলেন। তারপর চতুর্দশীর রাত এলো। চারিদিক ঘোর অন্ধকারে ঢাকা। বিক্রমাদিত্যও প্রস্তুত হলেন। একখানা তরোয়াল সঙ্গে নিয়ে সন্ন্যাসীর কথা মতো তিনি একা উপস্থিত হলেন গোদাবরীর তীরের শ্মশানে। তিনি দেখলেন সন্ন্যাসী আশ্রমেই রয়েছেন। যোগাসনে বসে দুই হাতে দুটি মরার খুলি নিয়ে বাজাচ্ছেন। আর সেই বাদ্যের তালে তালে অন্ধকারে চারিদিকে ভয়ঙ্কর সব প্রেত, পিশাচ, ভূত, ডাকিনীরা উল্লাসে নাচছে। বিক্রমাদিত্য অকুতভয় সব কিছু উপেক্ষা করে তিনি সন্ন্যাসীর সামনে গিয়ে হাত জোড়ো করে দাঁড়ালেন। বললেন, যোগীবর, আমি প্রস্তুত, বলুন কি করতে হবে। সন্ন্যাসীর সামনে এক পাশে একটি আসন আগে থেকেই পাতা ছিল। সন্ন্যাসী হাত দিয়ে সেই আসন দেখিয়ে দিল। তার ইঙ্গিত মতো বিক্রমাদিত্য আসনে বসলেন। তাকে আশীর্বাদ করে সন্ন্যাসী বললেন, আপনার ব্যবহারে আমি সন্তুষ্ট হয়েছি। আপনার মতন সৎ পুরুষেরা কখনো প্রতিজ্ঞা পালনে বিরত হয় না। যাই হোক, দয়া করে যখন এসেছেন একটা কাজে আমাকে সাহায্য করুন। এখান থেকে 2 ক্রোশ দক্ষিণে একটা শ্মশান আছে। সেখানে গিয়ে দেখবেন একটা শিরীষ গাছে একটা শব ঝুলছে। আপনি সেই শবটি গাছ থেকে নামিয়ে আমার কাছে নিয়ে আসুন। বিক্রমাদিত্য সন্ন্যাসীকে নমস্কার জানিয়ে তখনই রওনা হলেন। আর সন্ন্যাসী পূজার আয়োজন সাজিয়ে বসলেন। কৃষ্ণা চতুর্দশীর ঘোর অন্ধকার রাত। 1 হাত দূরের জিনিস দেখা যায় না। তাতে আবার আকাশে ঘন মেঘের ঘনঘটা। মুষলধারে বৃষ্টি পড়ছে। চারিদিকে ভূত প্রেতের ভয়ানক কোলাহল। অতি সাহসীরও বুকের রক্ত জল হয়ে যায় এই পরিবেশে। কিন্তু বিক্রমাদিত্য একটুও বিচলিত বা ভীত হলেন না। তিনি সোজা হেঁটে গিয়ে সেই শ্মশানে উপস্থিত হলেন। সে তো শ্মশান নয়, যেন এক বীভৎস প্রেতভূমি। চারিদিকে বিকট চেহারার ভূত প্রেতের মেলা। কোনো জায়গায় প্রেতের দল জীবিত মানুষ ধরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কোথাও ডাকিনীরা উল্লাস করে ছোট ছেলে মেয়ের হাত পা চিবুচ্ছে। এসবের মধ্যে দিয়ে এগিয়ে বিক্রমাদিত্য সেই শিরীষ গাছ খুঁজে পেলেন। গাছের শিকড় থেকে মগডাল পর্যন্ত সমস্ত ডালপালা পাতায় ধক ধক করে আগুন জ্বলছে। আর চারিদিকেও অনাবরত মার কাট আওয়াজ হচ্ছে। এমন ভয়ানক দৃশ্য কোনো সুস্থ মানুষের পক্ষে দাঁড়িয়ে দেখা সম্ভব নয়। কিন্তু বিক্রমাদিত্য বিন্দুমাত্র কাতর হলেন না। তিনি ধীরে ধীরে গাছের আরও কাছে এগিয়ে গেলেন। যেতে যেতে তিনি ভাবলেন, যক্ষ যে যোগীর কথা বলেছিল, এই সন্ন্যাসী সেই যোগী, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, আমি শেষ পর্যন্ত দেখব। গাছের কাছে গিয়ে তিনি দেখলেন গাছের ডালে দড়ি বাঁধা একটি শব ঝুলছে। শবের পা দুটি ওপর দিকে আর মাথা নিচের দিকে। একটুও ইতস্তত না করে বিক্রমাদিত্য গাছে উঠে কোমরে বাঁধা তরোয়াল বার করে তা দিয়ে শবের পায়ে দড়ি কেটে দিলেন। সব মাটিতে পড়ে চিৎকার করে কাঁদতে আরম্ভ করলো। একটা মরা কাঁদছে। এমন অসম্ভব ভয়ঙ্কর দৃশ্য দেখে বিক্রমাদিত্য অবাক হলেন। তিনি তাড়াতাড়ি গাছ থেকে নেমে শবের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কে? কি করে তোমার এমন দুর্দশা হলো? এ কথা শুনে সব খিলখিল করে হেসে উঠল। তার হাসি আর থামতে চায় না। এই কাণ্ড দেখে বিক্রমাদিত্য একেবারে হতভম্ব। অনেক চিন্তা করেও এসব অদ্ভুত ব্যাপারের কোনো অর্থ খুঁজে পেলেন না তিনি। বিক্রমাদিত্য যে সময়টুকু থমকেছিলেন তার ফাঁকে সবটি নিজেই ফের সরসর করে গাছে উঠে গেল আর আগের মতো পা বাঁধা হয়ে ঝুলে রইল। বিক্রমাদিত্য দেখলেন, এ তো ভালো রগর। মৃতদেহ লুকোচুরি খেলছে, এই হাসছে, এই কাঁদছে। তিনি আগেই মনে মনে ঠিক করে নিয়েছেন এসবের শেষ দেখবেন। তাই তিনিও নাছোড়বান্দা হয়ে আবার গাছে উঠলেন। উঠে দড়ি কেটে সব নিচে ফেললেন।
তারপর গাছ থেকে নেমে সবকে তার দুরবস্থার কথা জিজ্ঞাসা করলেন, কিন্তু সব এবারেও কোনো কথা বলল না, চুপ করে রইল। দেখে শুনে বিক্রমাদিত্যের মনে পড়ল যক্ষের কথা। তার বুঝতে বাকি রইল না যে এই হলো রাজা চন্দ্রভানুর শব। সন্ন্যাসী একে এমনভাবেই বেতাল করে রেখেছে। শবটি চুপচাপ পড়ে আছে দেখে তিনি তখন তাকে নিজের গায়ের চাদর দিয়ে জড়িয়ে কাঁধে তুলে নিলেন। তারপর যে পথে এসেছিলেন সেই পথ ধরে সন্ন্যাসীর আশ্রমের উদ্দেশ্যে রওনা হলেন। রাজা চন্দ্রভানুর শবে প্রেত ভর করে বেতাল হয়েছে। সেই বেতালকে কাঁধে চাপিয়ে নিয়ে চলেছেন বিক্রমাদিত্য। যেতে যেতে তিনি যক্ষের বলা কথাগুলি স্মরণ করতে লাগলেন। অনেকটা পথ যাওয়ার পর সেই বেতাল কথা কয়ে উঠল, ওহে বীরপুরুষ, তুমি কে? আমাকে কি উদ্দেশ্যে কোথায় নিয়ে যাচ্ছ? বিক্রমাদিত্য নিজের পরিচয় দিয়ে বললেন, শান্তশীল নামে এক যোগীর আদেশে তোমায় আমি তাঁর কাছে নিয়ে যাচ্ছি। বেতাল বলল, তা বেশ করছো। দেখো, কেবল মূর্খ, বোকা আর অলস লোকেরা ঘুমিয়ে বিবাদ করে আর আলসেমি করে সময় কাটায়, কিন্তু যারা বুদ্ধিমান, চতুর ও বিদ্বান ব্যক্তি তারা কখনো তা করে না। এরা সব সময় ভালো ভালো কথা বলে আর ভালো ভালো কাজ করে আনন্দে থাকে। তাই বলছি, এমন চুপচাপ না থেকে আমি ও তুমি দুজনে ভালো ভালো বিষয় নিয়ে আলোচনা করব। আমি তোমাকে একটা করে গল্প বলবো আর প্রত্যেক গল্পের শেষে একটা প্রশ্ন করব। যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি আবার শিরীষ কাছে ফিরে যাব, আর যদি তোমার উত্তর ভুল হয় তাহলে কিন্তু তুমি বুক ফেটে সঙ্গে সঙ্গে মরবে। গাছে যাওয়া আসা করেই রাত কেটে যাবে। পুজো পণ্ড হয়ে তাকে যোগীর কোপে পড়তে হবে। কোনো উপায় না দেখে বিক্রমাদিত্য বললেন, বেশ, তাই হবে, তোমার গল্প শোনা যাক। এরপর বেতাল তার গল্প আরম্ভ করল। তো আজকের গল্পের বইয়ের চ্যানেলের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর বেতাল এরপর বিক্রমাদিত্যকে কোন কোন গল্পগুলো বলল আর তার পরিণাম কি হলো জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো আজকের মতন বিদায়, দেখা হবে আবার পরের পর্বে ঠিক সন্ধ্যা 7টার সময়।